আমরা আজ রহস্যময় কবচ শেষ প্রহর গল্পের চতুর্থ অংশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। হ্যাঁ, এই অংশে এসে গল্পটা যেন একটা অন্য মোড় নেয়। ঠিক, মানে কথক এমন একটা জগতে ঢুকে পড়েছেন যেটা ভয়ঙ্কর, অপার্থিব, অদ্ভুত আলো রাস্তা গুলিয়ে যাচ্ছে। একদম দুঃস্বপ্নের মতো। আর একের পর এক ঘটনা ঘটছে যা ভীষণ বিভৎস। আমরা তো কথকের চোখ দিয়েই দেখছি সবটা, তার ওই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো, সেটাই এখানে মূল। ঠিক তাই। বিশেষ করে কুন্তলবাবুর ওই আকস্মিক নির্নস্ব মৃত্যু, তারপর সুরবালা আর গৌরী, তাদের আচরণটাও কেমন যেন রহস্যময়। হ্যাঁ, আর তাদের সঙ্গীদেরও মৃত্যু হচ্ছে, একটা অজানা আতঙ্ক যেন, কি বলবো, ছেপে বসছে সবার উপর। একদম। শুরুটাই তো কুন্তলবাবুকে দিয়ে। কথক দেখলেন একটু আগেই যিনি চিন্তিত বসেছিলেন তারই আধখাওয়া রক্তাক্ত দেহ। উফ, ভাবা যায়, দৃশ্যটা কল্পনা করলেই। কিন্তু তারপর যখন সুরবালার ঠোকের কোণে রক্তের দাগটা দেখলেন, হ্যাঁ, ওখানেই সন্দেহটা প্রথম জাগে, তাই না? ঠিক। আর প্রায় একই সময়ে গৌরীর হাতেও রক্তের দাগ, আর এর পরপরই কিনা অজিতেশবাবুর মৃতদেহ পাওয়া গেল। ঘটনাগুলো এত দ্রুত ঘটছে যে চরিত্রদের মধ্যে যেটুকু বিশ্বাস ছিল সেটাও যেন ভেঙে যাচ্ছে। ভয়টা সন্দেহে পাল্টে যাচ্ছে। ভয়টা যেন আর বাইরে থেকে আসছে না, মনে হচ্ছে ভেতরের কেউ বা কিছুই এই কাণ্ড ঘটাচ্ছে। ঠিক। আর এরপর কথক যখন গৌরীর মৃতদেহটা দেখতে পেলেন, তখন তো উনি জ্ঞানই হারিয়ে ফেললেন। হ্যাঁ, মানসিক চাপটা হয়তো আর নিতে পারছিলেন না, চরম সীমায় পৌঁছে গেছিল। অবশ্যই। জ্ঞান ফেরার পর দেখলেন রমাকান্ত বাবুকে বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। এটা অবশ্য স্বাভাবিকই, কিন্তু 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 তার আঙুলে রক্তের দাগ, ওই ছোট্ট একটা ডিটেল, ওতেই তথকের ভয়টা চরমে উঠল। উনি সঙ্গে সঙ্গে পালালেন সেখান থেকে। আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না, সবাইকেই সন্দেহ হচ্ছে। আতঙ্ক আর অবিশ্বাস যেন মিলেমিশে একাকার। একদম। দৌড়াতে দৌড়াতে শেষমেশ দেখা পেলেন ওর দাদুর। দাদু ভরসা দিলেন যে ওরা বাঁচবেন। হ্যাঁ, একটা আশার আলো যেন। কিন্তু দাদু এরপর যা বললেন সেটা যেন আরও ভয়ের। কোনটা? ওই নরকের সংযোগের তত্ত্বটা? হ্যাঁ, বললেন এই বাংলোটার সাথে নাকি প্রায় ১০০ বছর আগে নরকের সংযোগ ঘটেছিল, আর মানুষের শরীরে বাসা বাঁধা এক রক্তপিপাসু প্রেতাত্মা, সেই নাকি এই খুনগুলো করছে। এটা এটা কিন্তু হরর গল্পে প্রায়ই দেখা যায়। একটা পুরনো ইতিহাস বা অভিশাপ দিয়ে বর্তমানের ভয়াবহতাকে ব্যাখ্যা করা। তাতে কি পরিস্থিতি আরও জটিল হলো না? একদিকে হয়তো লড়াইয়ের একটা লক্ষ্য পাওয়া গেল, শত্রুটাকে জানা গেল, কিন্তু অন্যদিকে নরকের সংযোগ, রক্তপিপাসু প্রেতাত্মা, এই ধারণাগুলো ভয়টাকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। ব্যাপারটা সাধারণ খুন খরাপই থাকে না, একটা অন্য মাত্রায় চলে যায়। একটা কসমিক হররের দিকে মোড় নেয় আর কি। দাদু আরও বললেন, ওই যে কবচটা, ওটা নাকি মাটিতে পড়ে গেছিল বলে আবার শক্তি ফিরে পেয়েছে, আর নরকের দরজাও খুলে গেছে। তার অজান্তেই নিজেদের ভুলেই সর্বনাশ ডেকে এনেছেন তারা। মনে তো হচ্ছে তাই। এরপর দাদু কবচটা কথকের হাতে দিলেন, দিয়ে রমাকান্ত বাবুকে খুঁজতে গেলেন। দায়িত্বটা যেন হঠাৎ কথকের কাঁধে এসে পড়ল। কবচটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একদিকে সমস্যার কারণ, আবার সমাধানের চাবিকাঠিও হয়তো ওটাই। দাদুর কথা অনুযায়ী ওই অশুভ আত্মাকে আবার কবচেই বন্দি করতে হবে। আর রমাকান্ত বাবুকে দরকার কেন? হয়তো উনি এই বন্দি করার প্রক্রিয়ার ব্যাপারে কিছু জানেন, বা হয়তো তার কোনো ভূমিকা আছে। দাদু এটা পারবেন না ভেবেছেন হয়তো। আচ্ছা, কিন্তু দাদু চলে যাওয়ার পর পরিবেশটা তো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হ্যাঁ, কথকের মনে হচ্ছিল যেন শ্বাস বন্ধ হয়ে আসছে, চারপাশ উত্তপ্ত লাভায় ভরে যাচ্ছে, এরকম একটা অনুভূতি। আর ঠিক তখনই দেখলেন সুরবালার ছিন্ন ভিন্ন দেহটা, আতঙ্ক, হতাশা সব মিলিয়ে একেবারে চরমে। মনে হচ্ছিল যেন সব আশা শেষ। গল্পের নায়কের এরকম একটা পরিস্থিতিতে প্রায়ই পড়তে দেখা যায়। কিন্তু কিন্তু ঠিক সেই সময়ে দাদু আর রমাকান্তবাবু এসে পড়লেন। হ্যাঁ, একদম সঠিক সময়। দাদু প্রায় ছিনিয়ে নিলেন কবচটা পথকের হাত থেকে, আর রমাকান্তবাবু একটা কাচের বাক্স বের করলেন। তারপর কবচটা ওই বাক্সে ভরতেই সব শান্ত। ওই ভয়ঙ্কর আগুন, উত্তাপ সব মিলিয়ে গেল। বাক্সটাও নিজে থেকে বন্ধ হয়ে গেল। দৃশ্যটা বেশ সিনেম্যাটিক, তাই না? চরম আতঙ্কের পর হঠাৎ মুক্তি।
হ্যাঁ, যেন ঘোর কেটে গেল। তারা বুঝলেন যে ওই ভয়ঙ্কর জগৎটা আর নেই, তারা সেই ভাঙা বাংলোতেই ফিরে এসেছেন। কিন্তু 7 জন এসেছিলেন, ফিরলেন মাত্র 3 জন, কথক, তার দাদু আর রমাকান্তবাবু। বাকিদের কি হলো? সেটাই তো রহস্য। তাদের দেহগুলোও খুঁজে পাওয়া যায়নি। তারা কি ওই অন্য জগতেই মিলিয়ে গেল, নাকি অন্য কিছু? এই ব্যাপারটা যেন ভয়টাকে টিকিয়ে রাখে। মূল বিপদ কেটে গেলেও শান্তি নেই। ঠিক। আর ঘটনার বেশ কিছুদিন পর কথক রাতে দেখলেন তার দাদু লাইব্রেরিতে বসে আছেন আর ওই কাঁচের বাক্সটা খুব মনোযোগ দিয়ে দেখছেন। যে জিনিসটার জন্য এত কিছু হলো, এতগুলো লোক মারা গেল, সেটাকে দাদু সযত্নে রেখে দিয়েছেন। কথক তো রেগেই গেছিলেন, ফেলে দিতে বলেছিলেন বাক্সটা। কিন্তু দাদু শোনেননি। উল্টে বলেছেন ওই বাক্সের ভেতরে যে পিশাচ প্রেতাত্মা বন্দী আছে তার নাকি পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে। ভয়ঙ্কর একটা শক্তিকে উনি নিজের কাছে রেখে দিয়েছেন কেন? এখানেই তো আসল প্রশ্নটা। এখানেই হয়তো পরের গল্পের ইঙ্গিত লুকিয়ে আছে। দাদু এটা জানার পরেও বাক্সটা কাছে রেখেছেন কেন? শুধু পাহারা দেওয়ার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? মানে ওই ভয়ঙ্কর রাতটা পেরিয়ে 3 জন ফিরলেন ঠিকই, কিন্তু অভিশাপটা, ওই কবচটা বন্দি অবস্থাতে হলেও তাদের সঙ্গেই রয়ে গেল। হ্যাঁ, বিপদ আসলে পুরোপুরি কাটেনি, সেটা বোঝা যাচ্ছে। দাদুর মতো একজন জ্ঞানী মানুষ, যিনি এর ক্ষমতা জানেন, তিনি কেন এটা নিজের কাছে রাখবেন? সেটাই, হয়তো কোনো গভীর ইতিহাস আছে এর পেছনে, বা হয়তো তার কোনো পরিকল্পনা আছে যেটা তিনি এবার কথককে বলবেন। সেই ইতিহাসের কথাই হয়তো দাদু শোনাতে চেয়েছিলেন কথককে। কি সেই ইতিহাস? কেন দাদু ওটাকে আগলে রেখেছেন? এই প্রশ্নগুলোই কিন্তু থেকে গেল, আর এর উত্তর জানতে হলে আমাদের গল্পের পরের অংশের জন্য অপেক্ষা করতে হবে।